রেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে। বছরের ব্যবধানে একই ধরনের দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ, নকশাগত ত্রুটি থাকতে পারে ধারণা এমডি। সমস্ত ডিজাইন চেক করা হয়েছে, ডিজাইনের সমস্যা হইতেও পারে, ওটা আমি এখন রুল আউট করতে পারি না, বলতে পারি যে না বা হয়। ডিজাইনের সমস্যা তো, তারপর কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম, এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। জোটবদ্ধ ভোটে ইচ্ছে মতো প্রতীক চেয়ে বিএনপির চিঠি, দ্রুত সিদ্ধান্ত জানাবে ইসি, লেভেল প্লেইং ফিল্ডে আছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। সংঘর্ষের রাজনীতি করলে ফিরতে পারে শেখ হাসিনার ফ্যাসিবাদ, শঙ্কা খসরুর, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। নানা সংকটে ঢুকছে পোশাক খাত, 1 বছরে 258টি গার্মেন্টস বন্ধ, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলছেন বিশ্লেষক। জিম্মিদের মরদেহ দ্রুত ফেরত দিতে হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের, গাজায় তীব্র মানবিক সংকট, রাফা সীমান্ত খুলে দেওয়ার আহ্বান। এবং টি-20-র পর টেস্ট ক্যাটাগরিতে আগ্রহী লিটন দাস, দায়িত্ব ছেড়ে অধিনায়কত্ব নিতে অনীহা নাজমুল শান্তর। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নুজাত আফরিনা। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। পরে দুপুর 12:30 থেকে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রো লাইনের খামারবাড়ির অংশে নকশায় ত্রুটি থাকতে পারে। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীর বুকে দুরন্ত ছুটে চলা মেট্রো রেল কমিয়েছে দূরত্ব, সাশ্রয় হয়েছে সময় ও খরচ। নাগরিক জীবনে গতি ফেরানো এই মেট্রো রেল কেড়ে নিল শরীয়তপুরের যুবক আবুল কালামের জীবন। রবিবার দুপুর 12টার দিকে ফার্মগেটের 433 নম্বর পিলারের উপর থেকে কালামের মাথায় পড়ে বেয়ারিং প্যাড। ঘটনার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। যে এখানে যে মেট্রো রেলের যে পাত, এটা পরে ছিটকে ওনার মানে এই সাইডটাতে লাগছে, সাথে সাথে ডেট হয়ে গেছে। তদন্ত কমিটি করেছিলেন, এখন তদন্ত কমিটির কোনো তো ফলপ্রসূ আশা পাওয়া যায়নি। পরে দুপুর 2টার পর ঘটনাস্থলে পরিদর্শনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এখন যে কমিটি হবে সেই কমিটি আগের কমিটির রিপোর্ট দেখবে এবং আগের কমিটির রিপোর্টে যদি কোনো ল্যাপস থাকে সেটাও আইডেন্টিফাই করবে। গত বছর 14 সেপ্টেম্বর ফার্মগেটের 431 নম্বর পিলারের উপর থেকে খুলে পড়ে বেয়ারিং প্যাড। গঠন করা হয় তদন্ত কমিটি। মেট্রো রেলের বেয়ারিং প্যাড হচ্ছে রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তাকার এক ধরনের প্যাড, যা অনেকটা বিছানার মতো করে ব্যবহার হয়। ভায়াডাক ও পিলারের মাঝখানে রাবার ও স্টিলের তৈরি বেয়ারিং প্যাড দেওয়া হয়, যা স্থানটিতে সুরক্ষার কাজ করে। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রো লাইনের খামারবাড়ি অংশে নকশায় ত্রুটি থাকতে পারে, তবে বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপের কথাও জানান তিনি। ডিজাইনের সমস্যা হইতেও পারে, তারপর কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে। ওটা ঘটেছে একটা অ্যাক্সিডেন্ট, ওটা ইনভেস্টিগেশন করা ছাড়া বলা যাবে না। চেক করা হয়েছে, সমস্ত ডিজাইন চেক করা হয়েছে, তদারকি করা হয়, সবই করা হচ্ছে, ইনভেস্টিগেশন করা হয়েছে এবং এটা যে চেক করা দরকার ওটাও করা হয়েছে। আপাতত দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলবে। সোমবার পর্যন্ত দিয়াবাড়ি টু মতিঝিল পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো রেল। গত বছর একই সময়ে খুলে পড়ে মেট্রো রেলের বেয়ারিং প্যাড। ওই সময় কোনো ধরনের হতাহতের ঘটনা না থাকলেও এবার নিহত হন এক যুবক। এই ধরনের ঘটনার কারণে মেট্রো রেলের নিচ দিয়ে চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন নগরবাসীরা। মেট্রো রেল স্টেশন থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে যুবকের মৃত্যুর পর দুপুর 12:30 থেকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় 2.5 ঘন্টা পর আংশিকভাবে দিয়াবাড়ি আগারগাঁও রুটে রেল চলাচল শুরু হয়, তবে আগারগাঁও মতিঝিল অংশে চলাচল বন্ধ রয়েছে।
জিজ্ঞেস করলে তারা কোনো তথ্য দেয় না, শুধু বলে বন্ধ। প্লেট একে পড়েছে, একটা লোকের মাথায় পড়েছে, মাথা পাওয়া লোকটা সঙ্গে সঙ্গে মারা গেছে, সে কারণে মেট্রো রেল বন্ধ করছে। ওই দেখালো মোবাইলে। কর্তৃপক্ষ তাদের সাথে আলাপ করলাম, বলে যে সাময়িক ত্রুটির কারণে আমরা আপাতত মেট্রো রেল স্থগিত করছি। দর্শক, এই বিষয়ে আরও জানবো। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বুয়েটের রোড সেফটি ইনস্টিটিউটের শিক্ষক ডক্টর সাইফুন নেওয়াজ। ডক্টর সাইফুন নেওয়াজ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। নিউজ 24-কে আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। আজকে নিয়ে দ্বিতীয়, যে মেট্রো রেল থেকে হঠাৎ করে এভাবে একজন নগরবাসীর মৃত্যু। এই দুর্ঘটনা তো কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এটি এড়াতে কি করণীয়, কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি? ধন্যবাদ। প্রথমে বলে রাখি, আসলে মেট্রো রেল আমাদের ঢাকা শহরে যেটা চলছে, এটা একটা হেভি ডিউটি, মানে খুব বেশি যে আমাদের অপারেট করতে ব্যাপারটা তা না, বরং পৃথিবীর অনেক দেশে এত মানে হেভি অপারেশনাল মেট্রো রেল আছে, সেই জায়গাতে মানে বেয়ারিং প্যাড খসে পড়বে, এটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত। কারণ ইউজুয়ালি যেটা হয়, অনেক সময় দেখা যাচ্ছে স্যাবোটাজ হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন মেল ফাংশন হতে পারে, সেটা এক জিনিস। বাট যেটা একটা আমি বেয়ারিং প্যাড খসে পড়ার মতো একটা বিষয়, এটা শুধুমাত্র আমার মনে হয় যে মানে আমরাই বারবার শুধু ফেস করছি। কারণ হচ্ছে আমরা কোনটা জিনিস তৈরি করার দিকে যতটা মনোযোগ দেই, আমরা কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ করার প্রতি কোনো মনোযোগ দিই না। বেয়ারিং প্যাড খসে পড়ার একটা বড় কারণ হতে পারে, আমি মনে করি ডেফিনেটলি একটা ইনভেস্টিগেশন করাটা প্রয়োজন, বাট একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণটা হয় না, বা হচ্ছে মেইনটেনেন্সটা যাদের করার কথা তারা ঠিক মতো করে না। কারণ দেখা যাচ্ছে ইউজুয়ালি এখানে যে ভাইব্রেশনটা হয়, সেই ভাইব্রেশনের জন্য রিপ্লেসমেন্ট কিছুটা মুভমেন্ট হতে পারে, তারপর ডুপ্লিকেশন যেটা থাকে সেটা দেখা যাচ্ছে যে আমার চলে যেতে পারে, ডেব্রিজ জমা হতে পারে। বাট এটা কিন্তু রেগুলার মেইনটেনেন্স করা কারো না কারো দায়িত্ব। যদি কেউ এটা রক্ষণাবেক্ষণ না করে, তাহলে দেখা যাবে যে যদি আমরা শুধু নির্মাণ ত্রুটি, বা যদি আমরা শুধুমাত্র মানে ঠিক একটু মানে নিজের, কারণ এখন তো একটা কর্তৃপক্ষ কাজ করছে, একটা কর্তৃপক্ষ সবসময় কাজ করতো। সো এই মেইনটেনেন্স কারো কারণে কি আপনার অবহেলা হয়েছে কিনা সেটা ইন্সপেকশন করা জরুরি। কারণ হচ্ছে যে কিছুদিন আগেও কিন্তু দেখা গেছে, গত বছরে কিন্তু এরকম বেয়ারিং প্যাড পড়েছে, কেউ মৃত্যুবরণ করেনি বলে দেখা যায় যে হয়তো এটাকে মানে আমরা আর হাইলাইট করলাম না, বা যখন একটা মানুষ মারা গেল আমরা এখন ভাবছি যে মানে এটা ইনভেস্টিগেশন বা এটা হচ্ছে যে আমরা কথা বলছি। বাট এটা শুধুমাত্র আজকে বেয়ারিং প্যাড পড়েছে, কালকে এই রক্ষণাবেক্ষণের অভাবে যে পুরো মেট্রো, যেটা মাথার উপর ওভারহেড সিস্টেম আমাদের পুরো লাইনচ্যুত হয়ে যদি কোনো আমাদের কোচ চলে আসবে না, এই গ্যারান্টিটা তাহলে আমরা কোথায় দিতে পারছি? তো এই জায়গাটায় মনে করি মেট্রো রেলে কিন্তু একটা বড় কমিটি রয়েছে, একটা তাদের পরিচালনা পর্ষদ রয়েছে, সেখানে যারা রয়েছে তারা ঠিকমতো কাজ করছে কিনা, ঠিকমতো কাজ করতে পারছে কিনা। পাশাপাশি হচ্ছে যে এই বেয়ারিং প্যাড তারা ইনস্টল করেছে, আর ইনস্টল করার সময় কোনো রিপোর্ট, সেফটি রিপোর্ট করেছে কিনা, এবং সেটা করে থাকলে সেটা কমপ্লায়েন্সটা আপনার ঠিক মতো এনশিওর করা হয়েছে নাকি, মানটা কতটুকু ছিল, সমগ্র বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এখন ভাবা উচিত, দেখা উচিত। শুধুমাত্র এই বেয়ারিং প্যাড না, আমাদের প্রত্যেকটা বেয়ারিং প্যাডের এখন কি অবস্থা, শুধু তাই না, এবং অন্যান্য যে দেখেন আমাদের মেট্রো রেলে কিন্তু প্রচুর দেখা যায় কার্ভ রয়েছে, আমাদের যে অ্যালাইনমেন্ট রয়েছে, প্রত্যেকটা কার্ভ আমি মনে করি যে মানে বিশেষভাবে দেখা উচিত। কারণ এই কার্ভে আপনার ভাইব্রেশন বেশি হবে, কার্ভেই কিন্তু দেখা যাচ্ছে প্রেশারটা বেশি আসবে, এবং পুরো সিস্টেমটাই আমাদের দেখা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা সাধারণত দুর্ঘটনা ঘটলে ইনভেস্টিগেশন টিম করি, বাট এই রিপোর্টটা কখনোই আসে না। দেখেন কিছুদিন আগেও যেটা আমাদের বেয়ারিং প্যাডটা খসে পড়লো, ওটার কি কারণে হয়েছে, হওয়ার পরে এটা কি রিপ্লেসমেন্ট বিগত যে সময়টা চলে গেল, এই সময় এই ব্যাপারটা নিয়ে কি মানে পুরোটা ঠিকঠাক করা হয়েছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু দেখা উচিত। এবং যিনি মৃত্যুবরণ করেছেন খুবই দুঃখজনক, এটা তার হওয়ার কথা ছিল না, বাট আমরা যদি তাকে, আমি মনে করি এই দায়টা পুরো মেট্রো কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ যেহেতু রক্ষণাবেক্ষণের কারণে যদি হয়ে থাকে, ইভেন যদি নির্মাণ ত্রুটি হয়ে থাকে, কারণ সেগুলো তো প্রতিনিয়তই তো, এটা আসলে একটা বেয়ারিং প্যাড কিন্তু একদিনে খুললে পড়ে না, এটা ডেফিনেটলি একটু ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো তার মানে কেউ এটা দেখছে না আসলে। তো এই জায়গাতে আমার কি শেয়ার আমাদের মানে অ্যাওয়ারনেস ছিল, এই দায়টা কিন্তু সরকার নিতে হবে। এবং শুধু তাই না, এখানে আমরা বলছি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এটা আসলে এটা কোনো ক্ষতিপূরণ না। এই লোকটার
পক্ষে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সেটা কর্তৃপক্ষকে দিতে হবে, এবং সেটা ডেফিনেটলি আমি তো মনে করি এটা 5 কোটি হওয়া উচিত। কারণ এই দায়টা যদি আমরা না নেই তাহলে দেখা যাবে আমরা এই অল্প পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে দায়ের সাথে ইনভেস্টিগেশন করে আমরা যদি এটাকে মানে পাশ কাটতে চাই, যেটা হয়ে আসছে সব সময়, তাহলে দেখা যাবে যে আপনারা বুয়েটের রোড সেফটিতে রয়েছেন, নিশ্চয়ই আপনারা এটি নিয়ে গবেষণা করছেন এবং ঢাকার বা বাংলাদেশের বিভিন্ন যে জেলা শহরগুলো রাজধানী সহ নিশ্চয়ই এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের কাছ থেকে আরো সমাধান আমরা পাবো। নিউ জার্সি থেকে যোগ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেল দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের নড়িয়ার আবুল কালাম আজাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের খবর গ্রামের বাড়িতে পৌঁছলে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারসহ এলাকাবাসী। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। শরীয়তপুর প্রতিনিধি বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের আবুল কালাম আজাদ স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে বসবাস করতেন নারায়ণগঞ্জের পাঠানতলী এলাকায়। চাকরি করতেন ঢাকার একটি বেসরকারি এজেন্সিতে। রোববার বেলা 12টার দিকে ব্যক্তিগত কাজে রাজধানীর ফার্মগেট এলাকায় যাওয়ার সময় মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে তার উপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন তিনি। আবুল কালাম আজাদের এমন মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর সাথে সাথে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে পরিবারের। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। আবুল কালাম আজাদের এমন মৃত্যু নিতে পারছেন না তারা। আজকে দুনিয়াতে নাই, ওর আরেকটা ভাই ডুবাইতে মারা গেছে। ওরা 4টা ভাই, বাবা নাই মাও নাই। উনি মারা গেছে, ওনার উপরেই এই সংসার নির্ভর করে। দুর্গা বাচ্চা ছোট ছোট বাইরেও ওনার উপরেই নির্ভর। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি স্বজন ও এলাকাবাসীর। যে বিচারটা এই বিচারটাই চাই, সেটাই আমরা করব। এটা সরকার আর কি করবে, বাচ্চা দুটি বাঁচবো কেমনি, ফ্যামিলিটি বাঁচবো কেমনি, এইটা নির্ধারিত দিতে হইব। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস উপজেলা প্রশাসনের। পরিবারের পরিবারের পাশে আমরা থাকবো এবং সরকার ইতিমধ্যে যে ঘোষণা দিয়েছেন এবং পরবর্তীতে যদি কোনো নির্দেশনা থাকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা বাস্তবায়ন। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন কারো জীবনে আর না আসে, প্রতিটি জীবনের নিরাপত্তা নিশ্চিত হোক এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জেডিএসআরএম নির্বাচনের পথে। জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে। সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত নয় বিএনপি। তাই আরপিও সংশোধনীর আগের বিধান বহাল রাখতে সিইসিকে চিঠি দিয়েছে দলটি। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, বিএনপির আবেদনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমিশন। আর ত্রয়োদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা সোমবার প্রকাশ করা হবে। এদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকবে এমন আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকা জরুরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত নির্বাচন কমিশন। এমন পরিস্থিতির মধ্যেই জোট করলেও ভোট করতে হবে নিজস্ব প্রতীকে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনী আনে সরকার, যার সাথে একমত নয় বিএনপি। নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে আপত্তির কথা জানানো হয় দলের পক্ষ থেকে। জোটবদ্ধ যে কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করার অধিকার তাদের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার ক্ষুণ্ণ করার কোনো সুযোগ আছে বলে বিএনপি মনে করে না। তাই আমরা আরপিওতে 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনে অনুরোধ করেছি। আরপিওতে নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা পরে নির্বাচন কমিশনে যায় কমনওয়েলথের একটি নির্বাচনী পর্যবেক্ষক দল। আগামী নির্বাচনে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দেয়া হয় তাদের পক্ষ থেকে। The Commonwealth has very strong long-standing historical links with Bangladesh. I'm aware that the Commonwealth was the first organization which Bangladesh joined after independence in the early 1970s. Another delegation pre-election period, election day এবং পোস্ট ইলেকশন পিরিয়ডেও হয়তো ওনারা আসতে চাইবেন।
এদিকে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ পরিবেশেই ফেব্রুয়ারির নির্বাচন হবে। লেভেল প্লেইং ফিল্ড আছে বলেও দাবি করেন তিনি। আমাদের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো আপত্তি আসে নাই। পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং তারা যদি পলিটিক্যাল পার্টি তারা যদি নিজস্ব সমাধান করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আল্লাহ দিলে ভালো হবে। তিনি আরো জানান, অবৈধ সিম কার্ড ব্যবহার করে অনেকে দেশকে অস্থিতিশীল করতে চায় এমন তথ্য রয়েছে সরকারের কাছে। তাই ব্যক্তি পর্যায়ে সিম কার্ড ব্যবহারের সংখ্যায় লাগাম টানার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটা 10টা থেকে আমরা আস্তে আস্তে এটা কমায় নিয়ে আসবো। আমরা 5টায় আমরা আলটিমেটলি চাবো হয়তো 2টায় গিয়ে আমরা থামবো, কিন্তু এই মুহূর্তে আমরা 2টায় যেতে পারবো না, বাট আমরা আস্তে আস্তে কমায় নিয়ে আসবো। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে আবারও শেখ হাসিনার আমলে ফেরত যেতে হবে এমন শঙ্কা বিএনপি নেতাদের। এনসিপির অভিযোগ, জাতীয় পার্টির খোলসে নির্বাচনী রাজনীতিতে ঢুকতে চাইছে আওয়ামী লীগ। এসব থামাতে দেশ গঠনে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক জামাতের। ঐক্যবদ্ধ থাকায় 24-এর আন্দোলনে পতন হয় শেখ হাসিনার 16 বছরের শাসনের। নতুন বাংলাদেশের স্বপ্ন বুনন যাত্রায় নির্বাচন ঘিরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে এখন ভাঙনের সুর। গণ অধিকার পরিষদের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মিলিত হয় আওয়ামী বিরোধী রাজনীতির সব মত। শুভেচ্ছা জানাতে আসেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে সবার স্বাক্ষর হলে তা হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার পূর্ণাঙ্গ দলিল। দলটির আরেক নেতা আমির খুসরো বলেন, সংঘর্ষের রাজনীতি না থামালে আবার ফিরবে ফ্যাসিবাদ। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। এখনো এনসিপি সহ 2-1টি দল স্বাক্ষর করার সুযোগ পায়নি, কারণ তাদের কিছু দাবি দেওয়া আছে। সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে আলাপ আলোচনা হচ্ছে, হয়তো আশা করা যায় তার একটা সুষ্ঠু ন্যায়ানুগ সমাধান হবে। তাহলে এই জুলাই সনদ হবে জাতীয় জীবনে রাজনৈতিক সমঝোতার একটা ঐতিহাসিক দলিল। অনুষ্ঠানে এনসিপির অভিযোগ, জাতীয় পার্টির খোলসে নির্বাচনী রাজনীতিতে ঢুকতে চাইছে আওয়ামী লীগ। এসব থামাতে দেশ গঠনে ঐক্যের ডাক জামায়াত ইসলামীর। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নির্বাচন বিলম্বিত হলে রাজনীতিবিদদের জন্য বিপর্যয় নেমে আসবে। সামনে যদি নির্বাচন বিলম্বিত হয়, নির্বাচন নিয়ে যদি কোনো সংকট তৈরি হয়, আমাদের রাজনীতিবিদদের জন্যই কিন্তু বিপর্যয় অপেক্ষা করছে। এ সময় দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদ বিরোধী সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন নেতারা। অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের বিভিন্ন সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠক করছেন বিএনপির দায়িত্বশীল নেতারা। রোববার বিকেল থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক চলছে। তফসিলের আগে দেশের অন্তত 2 শতাধিক আসনে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। এছাড়া আসন সমঝোতায় অনেক আসন ছাড় দেওয়া হবে জোট শরিকদের। এমন বাস্তবতায় দলীয় সিদ্ধান্ত মেনে নিতে মনোনয়ন প্রত্যাশীদের সাথে এই বৈঠক করছেন দলের শীর্ষ নেতারা, যাতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কোনো বিভাজন না থাকে। একই সাথে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দিচ্ছেন শীর্ষ নেতারা। চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুর, রংপুর, ময়মনসিংহ সহ বেশ কিছু আসনের মনোনয়ন প্রত্যাশীরা আজকের বৈঠকে অংশ নেন। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যাকে দলের মনোনয়ন প্রদান করেন, আমরা তার সিদ্ধান্তের প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রদান করব। বিগত আন্দোলনে যেভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্টকে মোকাবেলা করেছি এবং পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। দলের স্বার্থে, দেশের স্বার্থে যাকেই দল মনোনয়ন দেবে সকলকেই তার পক্ষে কাজ করতে হবে। রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে 8টি বিদেশি অস্ত্র ও বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী।
অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড অ্যামুনিশন, 2.39 কেজি গান পাউডার এবং 2.23 কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত জোরে সোরে শুরু করেছে পুলিশ। অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের পর এর তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। দুপুরে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ফ্ল্যাটের ভেতরের চিত্র কেমন তা ঘুরে দেখেন। তবে নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেয়া হয়েছিল ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। 90 দশকে স্ত্রী সামিরাকে নিয়ে এই ফ্ল্যাটে ভাড়া থাকতেন নায়ক সালমান শাহ। ট্রু অ্যান্ড ইম্পার্শিয়াল স্লোগানকে সামনে রেখে 15 বছর পূর্ণ করল জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি সান। সংবাদপত্রটি 15তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশি বিদেশি কূটনীতিক ও গণ্যমান্য প্রতিনিধিদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয় এক অসামান্য মিলন মেলায়। অতিথিরা ডেইলি সানের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে এর অবিচল অবস্থানের প্রশংসা করেন। Dear colleagues, friends, and honorable diplomats present here today, I'm truly honored to be part of Daily Sun of this 15-year anniversary of our newspaper, the journey which I began many years ago, and as we have revamped this newspaper once again, and as I've relentlessly told my team in Daily Sun, that growth is everyday work and improvement is an everyday work. এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। রাজনৈতিক অস্থিতিশীলতা, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের অন্যায্য দাবি এবং জ্বালানি সংকটের কারণে বিগত 1 বছরে দেশে 258টি তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করছেন শিল্প উদ্যোক্তারা। এতে প্রায় 3 লাখ শ্রমিক বেকার হয়ে পড়েছেন, যার প্রভাব পড়েছে রপ্তানি আয়। গত 2 মাসে রপ্তানি আয় কমেছে 6%। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বন্ধ হয়ে যাওয়া কারখানা চালু করার উদ্যোগ নিতে হবে সরকারকে। আরও জানাচ্ছেন রিয়াজ সুমন। দেশের মোট রপ্তানির 80% বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। 40 লাখের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করেছে এই খাত। ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ সহ এই সংখ্যা প্রায় 1 কোটি। তবে গেল 1 বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা, বিনিয়োগে অনাস্থা, বিদেশি ক্রেতাদের নানা শর্ত ও প্রতিশ্রুতি রক্ষা না করা এবং জ্বালানি সংকটে বন্ধ হয়ে গেছে কমপক্ষে 258টি তৈরি পোশাক কারখানা। এতে কর্মসংস্থান হারিয়েছেন প্রায় 3 লাখ মানুষ। গত 1 বছরে আমাদের বিকেএমই এবং বিজিএমই সদস্য সংখ্যা বা আমাদের হিসাব অনুযায়ী 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে। বায়ারদের আনইথিক্যাল বাইং প্র্যাকটিস, গুডস নিয়ে গুডসের পয়সা দেয় নাই, অথবা গুডস তৈরি করে গুডস দেয় নাই, ক্যান্সেল করছে। ব্যাংক এই ইন্ডাস্ট্রিগুলির ব্যাক টু ভ্যাকেন্সি করতে বিলম্ব করেছে। সাথে কিছু ক্ষেত্রে আছে কাস্টমসের অসহযোগিতা, কাস্টমসের স্বেচ্ছাচারিতা। ট্রাম্পের যে ট্যারিফ আছে, যে ট্যারিফটা ইম্পোজ করেছে এই সিজনটাতে আমরা যতটুকু অর্ডার পাওয়ার কথা ছিল ততটুকু পাই নাই। আপনার অগাস্ট মাস থেকে অলরেডি আমরা মাইনাসের দিকে যাচ্ছি। শুধু তাই নয়, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের একটি অংশ বহন করার চাপ, পর্যাপ্ত অর্ডার না পাওয়া সহ নানা সংকটে আরও অনেক কারখানা বন্ধ হওয়ার পথে রয়েছে বলেও জানান শিল্প উদ্যোক্তারা। এটার কারণে আমাদের ঋণ গ্রহীত নন পারফর্মিং লোনের পরিমাণটা বেড়ে গেছে। পাশাপাশি আরো এরকম অন্তত 30-40টার মতো আছে যেগুলি
বন্ধ হবে হবে অবস্থার মধ্যে আছে। সমাগম ইন্ডাস্ট্রি যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে সরকারের লজিস্টিক সাপোর্টগুলো সম্পূর্ণভাবে চালু করতে হবে। বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থনীতির প্রভাব বৃদ্ধি করা এই খাতের ঝুঁকি রোধে সরকারের হস্তক্ষেপ চান অর্থনীতিবিদরা। এই বন্ধ কারখানাগুলোকে আবার চালু করা যায় কিনা, এখানে বিদেশি ইনভেস্টমেন্ট এনে হোক, জয়েন্ট ভেঞ্চার হোক, এটাকে অ্যাকুইজিশন করে হোক, এই বিষয়গুলোতে আরেকটু গুরুত্ব দিয়ে ভাবার দরকার রয়েছে। রাজনৈতিক সংকট সহ বিনিয়োগের বাধাগুলো দূর করে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকদের। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার জানাবো খেলার সংবাদ। অধিনায়ক লিটনের নেতৃত্বে টি-20 ক্রিকেটের নয়া ডার্ক হর্স বাংলাদেশ আগামী বছরের বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ দিয়ে সারতে চান নিজেদের সেরা প্রস্তুতি। টি-20 বিশ্বকাপের আগে নিজেদের দল গুছিয়ে নিতে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজেই সবার সেরাটা চান টাইগারদের সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্যাপ্টেন। টেস্টে ক্যাপ্টেন্সির অফার ফিরিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে অধিনায়কের দায়িত্ব দিতে যোগাযোগ করা হয় নাজমুল শান্তর সাথে, কিন্তু শান্ত আপাতত সেই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। আপাতত ব্যাটার হিসেবেই জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে চান এই ব্যাটার। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে 37 ম্যাচ খেলেছেন তিনি, যেখানে 32.19 এভারেজের রান করেছেন 2189। এর আগেও তিনি টেস্টে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।